হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম রুম নাম্বার 6। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনি। সৌভিকও সাথে করে নিজের ব্যাগটা নিয়ে নেয় কাঁধে, যার মধ্যে তার দরকারি সমস্ত জিনিসপত্র থাকে। কিছুক্ষণের মধ্যেই জিপ এসে দাঁড়ায় লাইফ কেয়ার হসপিটালের সামনে। গাড়ি থেকে নেমেই দ্রুত ছুটতে থাকেন কৌশিকবাবু, সাথে সৌভিক আর সায়নী। ভিতরে ঢুকে জানতে পারেন ওনাকে আইসিইউতে দেওয়া হয়েছে। ভিতরে তো সেইভাবে বাইরে কাউকে ঢোকার অনুমতি নেই, তবে অনেক রিকোয়েস্ট করে কৌশিকবাবু ঢুকলেন। বেশি সময় কিন্তু আমরা দিতে পারবো না, যা বলার তাড়াতাড়ি বলুন, ওনার অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবু কথাটা কৌশিকবাবুকে উদ্দেশ্য করে বললেন। উনি আসলে আমাকে কিছু বলতে চান। জাস্ট মিনিট খানেকের মধ্যেই আমি বেরিয়ে যাই কথাটা ডাক্তারবাবুকে বলেই। হ্যাঁ বলুন, আপনি কিছু কি বলবেন আমায়? ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলেন। মুখ থেকে অক্সিজেনের মাস্কটা খুলে হাঁপাতে হাঁপাতে বললেন, আমার হয়তো আজ কিছুই হতো না, তবে বাচ্চার বিপদের কথা ভেবে তাড়াতাড়ি করে আমাদের সাথে যাওয়াতে আমি নিজের দেহ বন্ধন করতেই ভুলে গিয়েছিলাম, যেটা আমি সবসময় করে থাকি। ওই শয়তান না হলে আমাকে স্পর্শ পর্যন্ত করতে পারতো না। কোনো রকমে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে ওখানে থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরে এসেছি। আর একটা কথা শুনে রাখো, মহিলাটির নাম হলো রত্না। কথাটা বলেই ওনার খুব শ্বাসকষ্ট হতে শুরু করে। আপনি প্লিজ এইবার বাইরে যান, আর আপনাকে এখানে অ্যালাউ করতে পারছি না। না হলে এনার কিছু হয়ে গেলে তার দায় কিন্তু আমরা নিতে পারবো না, ডাক্তারবাবু বললেন। ইটস ওকে, আমাদের যা জানার তা জানা হয়ে গিয়েছে, তবে পরে ওনার শারীরিক অবস্থার উন্নতি হলে একবার আমাকে জানাবেন। চললাম। এই বলে কৌশিকবাবু আইসিইউ থেকে বেরিয়ে এলেন। ইনাকে আমি খুব ভালোভাবেই চিনি তো, বলতে পারিস ইনিই আমার প্রথম পথপ্রদর্শক এই শিক্ষার দিকে। তবে ওনার কিভাবে এই অবস্থা হলো সেটাই ভাবছি। আচ্ছা, তোকে কি বললো সেটা বল দিনি, সৌভিক জিজ্ঞাসা করলো। তারপর ঠাকুরমশাইয়ের সমস্ত কথাগুলো দুজনকে বললেন কৌশিকবাবু। তাহলে এখন উপায়? সায়নী বলে উঠল। উপায় হলো এখন একটাই, দুটো আত্মারই ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। ব্যাকগ্রাউন্ড বলতে জীবিত অবস্থায় কে ছিল, কি ছিল, মৃত্যুর কারণ, এই সব আর কি। কথাটা বলল সৌভিক। অয়নকে যে প্রসেস করেছে তার ডিটেলস আমি সবটা বলতে পারবো, তবে পাশের ফ্ল্যাটের ওই দিদিটাকে যে ধরেছে তার ব্যাপারে তো কিছু জানি না, সায়নী বলল। তার নামটা তো জানতে পেরেছি ঠাকুরমশাইয়ের কাছ থেকে। এবার আমাদের ওখানে গিয়ে আশেপাশে খোঁজ নিয়ে দেখতে হবে যে ওই নামে কোনো মহিলা ছিল কি না, আর তার মৃত্যুর কারণটাই বা কী। কৌশিকবাবু বললেন, চলো তাহলে, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই, যাওয়া যাক। সৌভিক বলার পরেই হসপিটালের বাইরে এসে জিপ নিয়ে সোজা রওনা দিল সকলে অজয়বাবুর অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। মিনিট 10 পর যখন পাড়ার মোড়ে এসে জিপটা থামলো, তখন সূর্য পশ্চিমে কিছুটা ঢলে পড়েছে। যা করতে হবে গোধূলির ক্ষীণ আলোতেই করতে হবে। সেই মতো অ্যাপার্টমেন্টের একদম পাশের বিল্ডিং থেকে খোঁজ নেওয়া শুরু করে আশেপাশের প্রতিটা বিল্ডিংয়েই খোঁজ নেওয়ার কাজ চলতে থাকে। প্রায় ঘন্টাখানেক বাদে সব বিল্ডিংয়ে খোঁজা শেষ করার পরও রত্না নামের মহিলাটির কোনো খোঁজ পাওয়া গেল না। তারপর পাড়ার একদম শেষ মাথায় গুটি কয়েক একতলা পাকা বাড়ি চোখে পড়ল। সেখানে গিয়ে খোঁজ নিতে যেতেই সকলেই যেন আগে থেকে টের পেয়ে নিজেদের ঘরের দরজাগুলো বন্ধ করে দিতে লাগলো। শুনছেন, বাড়িতে কেউ আছেন? চুপচাপ, এতটুকু শব্দও ভিতর থেকে কারো পাওয়া যায় না। ফের বার 2-3 ডাকার পর ভিতর থেকে শব্দ আসে। এত ডাকছেন কেন? আসছি আসছি বাবা। তারপর ঘরের বাইরে এক মহিলা বেরিয়ে এসে বলল, বলুন কি হয়েছে, এত ডাকার কারণ কি? ও আপনারা, বলুন কি হয়েছে। আচ্ছা, আপনারা কি জানেন এই পাড়ায় কেউ রত্না নামে ছিলেন কোনো সময়, কিন্তু যিনি এখন আর জীবিত নেই? কৌশিকবাবু জিজ্ঞাসা করলেন। প্রথমে মুখ না খুললেও অনেকক্ষণ জিজ্ঞাসাবাদের পর বলে ওঠে, আমরা ঠিক জানি না, তবে একজন মহিলা ছিলেন যিনি সবচেয়ে ভালো ওনার ব্যাপারে জানতেন। তিনি হলেন নয়না দেবী। তবে এই পাড়ায় থাকেন না, বহু বছর হলো শহরের দিকে চলে গিয়েছেন। আর যদি আপনারা চান তাহলে আমি ওনার অ্যাড্রেস দিতে পারি আপনাকে। তারপর ওই ভদ্র মহিলাটার কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে কৌশিকবাবু বলে উঠলেন, সৌভিক তুই এক কাজ কর, ওই দিকের অবস্থাও তো সেরকম সুবিধা নয়,
তুই বরং সায়নীকে নিয়ে ওনার ফ্ল্যাটে যা, আমি এইদিকে ঘুরে আসছি, দেখি ওই নয়না দেবীর থেকে কিছু জানতে পারি কিনা। সেই রকম গুরুতর কিছু হলে আমাকে ফোন করে জানাস, আর আমিও তোকে ওই দিকের খবরাখবর জানাতে থাকবো। এই বলে জিপটা নিয়ে সোজা বেরিয়ে পড়লো নয়না দেবীর বাড়ির উদ্দেশ্যে। আর এইদিকে সায়নী সৌভিককে সাথে নিয়ে এগিয়ে যেতে থাকলো নিজের ফ্ল্যাটের দিকে। অ্যাপার্টমেন্টের সামনে আসতেই ঠিক গেটের কাছে দাঁড়িয়ে থাকা গার্ডটি বলে ওঠে, ওই বড়বাবু যে বলে গেলেন না অ্যাম্বুলেন্স আসলে তাদের ফার্স্ট ফ্লোরে পাঠানোর জন্য, কিন্তু সেটা বলার আগেই দেখি ভেতর থেকে খুব খারাপ অবস্থায় বেরিয়ে আসলেন পাড়ার মন্দিরের পুরোহিত মশাই। ওনাকেই কি নেওয়ার জন্য পাঠিয়েছিলেন? হ্যাঁ, ওনার জন্যই ছিল ওটা। কথাটা বলে ভিতরের দিকে হনহন করে এগোতে থাকে সায়নী, আর ঠিক তার পিছু পিছু সৌভিক। সিঁড়ি ধরে ওপরে উঠতেই, করিডোর ধরে সোজা 4 নম্বর ফ্ল্যাট টপকে 5-এর কাছে আসতেই, এই ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটা, এর ভিতরেই আমার খোকা আছে। না জানি এখন সে কি অবস্থায় আছে, ওকে আপনি প্লিজ বাঁচান। বলতে বলতে আবারও কেঁদে ফেলে। আমি দেখছি কি করা যায়। কথাটা বলেই কলিং বেল বাজাতে থাকে। বেশ কিছুক্ষণ বাজানোর পর ভিতর থেকে দরজা খুলে যায়। আরে সায়নী, এই তোমার আসার সময় হলো? তুমি সেই দুপুরে গিয়েছো মন্দির থেকে ঠাকুরমশাইকে নিয়ে আসার জন্য। আর ঠাকুরমশাই বা কোথায়? এটা তুমি কাকে ধরে নিয়ে এসেছো? বলি ঠাকুরমশাই দেখা পেয়েছো কি? এই প্রশ্নের উত্তরে কি বলবে আর কি বলবে না কিছুই মাথায় আসছে না সায়নীর। কিছু সময় আগেও যা কাণ্ড কারখানা ঘটলো এখানে, তা কিছুই জানেন না ওই দিদি। মনে মনে ভাবতে থাকে, আচ্ছা আমরা কি ভিতরে আসতে পারি? সৌভিক বলে উঠল, হ্যাঁ আসুন, হ্যাঁ আসুন আসুন। আমিও না সত্যি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকে যাচ্ছি। তারপর ভেতরে যাওয়ার পর বিছানার ওপর খোকাকে নিশ্চিন্তে ঘুমাতে দেখে বুকের ওপর থেকে যেন পাথর সরে গেল সায়নী। ছুটে গিয়ে খোকাকে বিছানা থেকে নিজের কোলে নিয়ে এক পরম শান্তি অনুভব করছে তখন। সেই তুমি গিয়েছো, ও তো সেই থেকেই ঘুমাচ্ছে জানো। আমি একবার ভাবলাম তুলে দুধ খাইয়ে দিই, কিন্তু কিন্তু আমার ঘরে ওই দুধই বা কোথা থেকে আসবে? সে যেতে হবে তোমার ফ্ল্যাটে, আর তুমি যা গল্প শুনিয়ে গেলে আমার হাজবেন্ডের ব্যাপারে, তাই আর তুলিনি খোকাকে। কথাটা বলতে বলতে হাতে করে 2 কাপ চা নিয়ে এসে দুজনকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও চা খাও। দেখো তোমার যেমন খোকাকে দিয়ে গেছো তেমনই তোমাকে ফেরত দিলাম। অনেক উপকার করলে দিদি। বলার পর সৌভিককে একটু পাশে ডেকে নিয়ে বলল, ইনি তো দেখছি একদমই ঠিক আছে, তাহলে এখন উপায়? সায়নী জিজ্ঞাসা করতে থাকে। এই মুহূর্তে এনার মধ্যে কোনো আত্মা ভর করে নেই। আপনি এক কাজ করুন, আপনার সন্তানকে এনার কাছে একটু রেখে আপনার ফ্ল্যাটেই বরং চলুন। দেখি আপনার হাজবেন্ডের এখন কি অবস্থা। ঠিক বলেছেন। আর হ্যাঁ দিদি, আর একটু খোকাকে রাখুন, কারণ ওখানে না জানি আবার কি ঘটবে। এই বলে সৌভিককে নিয়ে নিজের ফ্ল্যাটে যায় সায়নী। কাছাকাছি আসতেই দরজাটা আবারও সেই আগের মতো নিজে থেকেই খুলে গেল। রাত তখন প্রায় 8টা। বাইরের দুনিয়ায় আলো জ্বলে উঠলেও ঘরের ভিতরটা কিন্তু সেই অন্ধকারময় শ্মশানের মতোই হয়ে আছে। নিস্তব্ধতা গ্রাস করে আছে চারিদিক। বাইরের জগতের সাথে যেন দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই। আগেরবারের মতোই সায়নী ছুটে গেল ঘরের আলো জ্বালাতে। সুইচ বোর্ডের সবকটি সুইচ ফটাফট মেরেও কোনো লাভ হলো না। একটা সুইচও যেন কাজ করলো না। তারপর হঠাৎ করেই শুরু হয়ে গেল সেই আগের মতো ফিসফিসানির শব্দ ঘরের প্রতিটা কোণ থেকে। তৎক্ষণাৎ সৌভিক নিজের কাঁধে ঝোলানো ব্যাগ থেকে টর্চ বের করে সেটা অন করতেই ফিসফিসানির শব্দ কোথায় যেন উধাও হয়ে গেল। কয়েক সেকেন্ড যেতে না যেতেই আবার ভিতর থেকে কোনো এক মহিলার কান্নার শব্দ ভেসে আসতে থাকে। তবে ঠিক বোঝা যাচ্ছে না কান্নাটি ঠিক কোন রুম থেকে ভেসে আসছে। কখনো মনে হচ্ছে শব্দটা বেডরুম থেকে আসছে, তো আবার কখনো মনে হচ্ছে ড্রয়িং রুম থেকে আসছে। পরেক্ষণেই আবার মনে হচ্ছে শব্দটা কিচেন থেকে আসছে। যেন প্রতিটা আলাদা আলাদা রুমে একটি করে মহিলা বসে আছে, আর ঠিক একজনের কান্না থামলে আরেকজন শুরু করে দিচ্ছে। সৌভিকবাবু, কিছু একটা করুন আপনি। ভয়ে কাঁপতে কাঁপতে বলতে থাকে সায়নী। টর্চের আলো এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে সৌভিক, কিন্তু কিছুই চোখে পড়ে না। যখনই যেখান থেকে কান্নার শব্দ ভেসে আসছে তখনই সেই দিকেই ছুটে যায় সৌভিক, কিন্তু পৌঁছানোর সাথে সাথেই সেখানে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। এভাবে ছুটতে ছুটতে যখন দুজনেই প্রায় হাঁপিয়ে উঠেছে, তখন কিচেন থেকে কান্নার শব্দটা বেশ জোরালো কানে আসতে থাকে। একটা চাপা আঁশটানি গন্ধ ঘরের মধ্যে মোমো করছে। টর্চ জেলে সেই দিকে এগিয়ে যায় দুজনে। দূর থেকে যখন এই টর্চের আলোটা কিচেনের মধ্যে পড়ে স্পষ্ট ফুটে ওঠে, পিছনে ফিরে মেঝেতে বসে আছে অয়ন। আর ফুপিয়ে ফুপিয়ে সে কেঁদেই চলেছে, কিন্তু কান্নার শব্দটা মেয়েলি। 1 পা 2 পা 3 পা কাছাকাছি আসতেই কান্না বন্ধ। তখন শুধুই কানে আসছে কসমস কসমস শব্দ, যেন কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অয়ন! পিছন থেকে ডেকে ওঠে সায়নী। কোনো নড়চড় নেই। আবার ডাকতে যাবে মুহূর্তের মধ্যেই পিছন ফিরেই
অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে হাসছে আর একটা কাঁচা মাছের মুড়ো গালে নিয়ে চিবাচ্ছে। এই একটা দিনের মধ্যে আয়নের কি হাল হয়েছে সেটাই মনে মনে ভাবছে সায়নী। চোখ দুটো যেন এক আঙুল করে ভিতরে ঢুকে গিয়েছে, মুখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ রে মাগি, তুই তো ভালো মেয়ে ছিলিস, আবার এই পুরুষটা কোত্থেকে ধরে আনলি? মেইলি কণ্ঠে জিজ্ঞাসা করে উঠল অয়ন। এখন অয়ন যা বলছে যা করছে সবই করছে ওই পিউ। মনে মনে এই ভেবেই নিজেকে আশ্বস্ত করছে সায়নী। ও পরমাত্মে পরব্রহ্ম নম, মম শরীরং পাহি পাহি কুরু কুরু সাহা। পরপর 3বার মন্ত্রটি বলার পর সৌভিক নিজের শরীরে হঠাৎ ফু দিতে থাকে। দেহবন্ধনী মন্ত্রে নিজেকে বেঁধে নেওয়ার পর নিজের ব্যাগ থেকে হঠাৎ করেই কিছু একটা বের করে মেঝেতে এদিক ওদিক টানতে থাকে। মুহূর্তের মধ্যেই নিজেই মেঝের ওপর ধুম করে বসে পড়ে। বাদভূত জহাত উপজি ছাড়ো, গিরে পওত তরাঙ্গ সৈগ দোহলে। বজ্র গম্ভীর কণ্ঠে মন্ত্র উচ্চারণ করতে থাকে সৌভিক। সাথে সাথেই ঘরের সমস্ত লাইটগুলো যেন একসাথে জ্বলে উঠল। আলোকিত ঘরের মধ্যে অয়ন কেমন যেন গুটিসুটি মেরে জড়ো হয়ে যাচ্ছে ক্রমশ, আর মুখের মধ্যে নিজের হাত চাপা দিয়ে আলো আসতে বাধা দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ মুখের ওপর জলের ছেটা পড়ায় তীব্র আর্তনাদ করতে থাকে অয়ন। অপর প্রান্তে ঠিক মুখোমুখি মেঝের ওপর বসে আছে সৌভিক। তার নিজের চারপাশে গোল করে একটা সীমারেখা কেটে দিয়েছে চক জাতীয় কিছু একটা দিয়ে। তখন তাহলে অন্ধকারের মধ্যে সৌভিক ওই গণ্ডিটাই কেটেছিল মনে মনে ভাবতে থাকে সায়নী। পৃথ্বীহ তুভি ঝিলি জিলাহি হংকারে হনুবন্ত পচারই ভীমা জারি জারি ভারী ভস্য করে জো চাপে শিউ। মন্ত্র উচ্চারণের সাথে সাথে ব্যাগ থেকে বের করা একটা ঘটে নিয়ে আসা পবিত্র গঙ্গা জল বারে বারে ছেটাতে থাকে অয়নের ওপর। যা এখান থেকে যা, না হলে চিরকালের মতো তোকে বন্দি বানিয়ে দেব, আর চাইলেও কোনোদিন মুক্তি পাবি না, সৌভিক বলে ওঠে। আর তখনই তীব্র চিৎকার করতে থাকে, বলে ওঠে অয়ন, আমি যে সংকল্প করে মৃত্যুবরণ করেছি সেটা না পূরণ হওয়া পর্যন্ত কিছুতেই এখান থেকে আমি যাব না, কিছুতেই না। অয়ন কি দোষ করেছে তোর সাথে যে ওর এই অবস্থা করছিস? কি হচ্ছে তোর বল, আমি তোকে সাহায্য করব? রক্ত, অজয়ের রক্ত চাই আমার শুধু, তাতেই আমার আত্মা মুক্তি পাবে, ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে আর হুঙ্কার করতে থাকে। রুমের সমস্ত জিনিসপত্রগুলো কাঁপতে কাঁপতে দুমদাম করে পড়তে থাকে নিচে। আমি কথা দিচ্ছি তোর এই ইচ্ছে আমি পূরণ করব, কিন্তু তার আগে অয়নের শরীর ছেড়ে তোকে বেরিয়ে আসতে হবে। কিন্তু কোনোভাবেই অয়নের শরীর ছাড়তে পিউ রাজি নয়। তখন বাধ্য হয়েই নিজের ব্যাগ থেকে একটি লাল কাপড়ের মোড়া ছোট্ট থলে বের করলো, যার মধ্যে ছিল শ্মশানের ভস্য। তার মধ্যে সিঁদুর আর মাসকলাই ভালো করে মিশিয়ে একটা করে মাসকলাই ছুঁড়ে মারতে থাকে অয়নের দেহে। আমি কিছুতেই যাব না, কিছুতেই না, বলতে বলতে ধপ করে অয়নের শরীরটা মেঝের উপরে পড়ে যায়, আর সাথে সাথে লাল থলের মুখটা ভালো করে বেঁধে নেয় সৌভিক। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।